প্রিমিটিভের হুম। সলিউশন যেটা দিচ্ছেন ওইটার সাথে বুঝতেছি না কেন মিলে নাই। কেন, আপনার কি সমস্যা হয়েছে? ম্যাম এখানে P3 তে একটু ঝামেলা হয়েছে, আমার বুঝতেছি না ওই জায়গা। আচ্ছা, আপনি আরেকবার রিভিউ করেন, রিভিউ করে দেখেন কি অবস্থা, যে আসলে কোন জায়গায় আমি কেন এখানে দিছি P3টা আর আপনি কেন দেন নাই। ঠিক আছে? তো এই জিনিসটা একটু কম্পেয়ার করেন টাইমটা, আর দরকার হলে আমার সাথে কথা বলেন, প্রবলেম নাই। আচ্ছা। ঠিক আছে? প্রবলেম নাই। আপনি আমাকে নক দিয়েন, আমি কথা বলবো না আপনার সাথে, সমস্যা নাই। আচ্ছা, আপনাদের জন্য কিন্তু কাউন্সেলিং ওপেন আছে, ঠিক আছে? তো কাউন্সেলিং একটা নির্দিষ্ট টাইম আছে, তো আমি ওই টাইমটা দরকার আপনাদের মেনশন করে দেবেন। ওই টাইমের মধ্যে কারো কারো যদি প্রবলেম হয় তো আমার সাথে নক করবেন। ঠিক আছে? সেটা হোয়াটসঅ্যাপে হোক, প্রবলেম নাই। তো বাকিটা দেখা যাবে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক আছে? যখন তখন না। আচ্ছা, আমরা প্রসেসের যে লাস্ট চ্যাপ্টারটা আছে এটা আজকে শেষ করব, ঠিক আছে? এটাই ম্যাম হচ্ছে নন প্রিমটিভ একটা প্রবলেম ছিল এক্সাম্পল 3 তে। নন প্রিমিটিভ এক্সাম্পল। আচ্ছা, আমরা আগে এই ক্লাসটা শেষ করি, তারপর আমরা প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করি, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ওয়েল, চ্যাপ্টার 3 এর কথা বলি। চ্যাপ্টার 3 আপনাদের মনে হয় আমি কত স্লাইড পর্যন্ত দেখেছিলাম? এটা দেখছেন, প্রসেস শিডিউলিং? স্লাইডটা শেয়ার করে নাই। ও আচ্ছা, সরি। হ্যাঁ, এটা দেখেছিলেন? এটা বলছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় যে শিডিউলার থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি আমরা চ্যাপ্টার 3 শিডিউলার, মানে কত স্লাইড নাম্বার 13 থেকে আজকে শুরু করব, ঠিক আছে? তো শিডিউলার কথা যদি আমি বলি তাহলে হচ্ছে আমরা নরমালি আপনার প্রসেস শিডিউলারকে তিনটা মেইন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লং টার্ম, শর্ট টার্ম, আর একটা হচ্ছে মিড টার্ম। ঠিক আছে? তো লং টার্ম শিডিউলটা কি, এটার আরেকটা নাম হচ্ছে জব শিডিউলার। তো আমরা এর আগে কিন্তু জব শিডিউলার নিয়ে পড়েছিলাম যে আসলে এই জব শিডিউলার কি কাজটা করে। তারা কি করে, একটা করে জব সিলেক্ট করে এবং সেটা কি করে রেডি কিউতে আয়না রাখে। ঠিক আছে? তারা সিলেক্ট করবে আর রেডি কিউতে এসে সারি করবে। ঠিক আছে? স্কুলে যখন আপনারা ক্লাস করছেন তখন দেখতেন না, যখন পিটির সময় হতো স্টুডেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি, মানে পিটি করবো না, তো একটা মানে গাইড টিচার থাকতো, সে সবসময় স্টুডেন্ট ধরে ধরে আয়না কি করতো, লাইনে সাজাইতো, যে না এই লাইনে দাঁড়াও, ওই লাইনে দাঁড়াও, ছোট থেকে বড় সব এইভাবে কোনো 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 একটা কিউ মেনটেন করে দাঁড়াইতেন। ঠিক আছে? যে আগে ছোট স্টুডেন্ট মানে একটু যারা শর্ট তারা দাঁড়াবে, তারপর একটু বড় স্টুডেন্টরা দাঁড়াবে। তো এই লং টাইম শিডিউলের ক্ষেত্রেও সেম জিনিসটা। এইখানে কি করছে যে আপনার প্রসেস গুলাকে ধরে ধরে আইনা রেডি কিউতে রাখতেছে। ঠিক আছে? সিলেক্ট করতেছে যে কোন প্রসেসটাকে রেডি কিউতে আইনা রাখবো, এবং তার জন্য সে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম মেনটেন করে, যে আসলে কোন অ্যালগোরিদম মেনটেন করে এটা সে কাজ করবে। সেই রেডি কিউতে আনার পর এটা তারপরে সিপিইউর কাছে দেওয়া হয়। কিন্তু এই যে রেডি কিউ পর্যন্ত আনলো, ঠিক আছে, তো এই রেডি কিউ পর্যন্ত আনাটা হচ্ছে লং টার্ম শিডিউলার, বা এর আরেক নাম হচ্ছে জব শিডিউলার। আচ্ছা, এখন যদি আমি শর্ট টার্ম শিডিউলারের কথা বলি, এটার আরেকটা নাম হচ্ছে সিপিইউ শিডিউলার। এটার কথা আমরা জানি যে আমরা কিছুদিন আগে যে সিপিইউ শিডিউলিং এর কতগুলো অ্যালগোরিদম দেখলাম। তো এখানে কি করে, একটা করে এই যে রেডি কিউতে প্রসেস কিন্তু রেডি করা আছে, ঠিক আছে, সে এই রেডি কিউ থেকে একটা প্রসেস নিবে আর কি করবে, সিপিইউর কাছে দিয়ে দিবে। ঠিক আছে? এর আগেটা কি ছিল, প্রসেস নিয়ে রেডি কিউতে রাখছিল লং টার্ম, আর শর্ট টার্ম কি করতেছে, রেডি কিউ থেকে সিপিইউতে দিতেছে যে কোন প্রসেসটা এখন সিপিইউতে যাবে। তো কোন প্রসেসটা সিপিইউতে যাবে এটার জন্য কিন্তু এই যে আমরা যে 6-7টা অ্যালগোরিদম দেখলাম, এই অ্যালগোরিদম গুলো মেনটেন করে কাজ করে, যে কোন অ্যালগোরিদমটা আসলে কখন প্রয়োগ করতে হবে আর কখন সিপিইউ কে সবচেয়ে বেশি বিজি রাখা যায়। দেখেন, অ্যালগোরিদম প্রয়োগ করার আমার মেইন রিজনটা হচ্ছে আমি যতটা পারবো সিপিইউ কে ব্যস্ত রাখবো। আমার ওয়েটিং টাইম যত কম হবে প্রসেসের, এর মানে কি আমার সিপিইউ তত বেশি এফেক্টিভ ওয়েতে কাজ করতেছে। ঠিক আছে? স্বাভাবিক, একটা প্রসেস এসে যদি 24 মিনিট বসে থাকে আর একটা প্রসেস এসে 2 মিনিট বসে থাকলো, তাহলে সিপিইউ ইফেক্টিভ কোন জায়গায় পারফরমেন্স দিচ্ছে, যেখানে এসে সে ওয়েটিং টাইম কম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি কি করব, যে একটা করে প্রসেস নিব, সেটাকে সিপিইউর কাছে দিব এক্সিকিউট করার জন্য। তো এই কাজটা যে করে তাকে বলা হচ্ছে শর্ট টার্ম শিডিউলার বা সিপিইউ শিডিউলার। আচ্ছা, শর্ট টার্ম শিডিউলার ক্ষেত্রে এই যে সে একটা করে প্রসেস নিচ্ছে, একটা করে তারপর আবার কি করতেছে, সিপিইউর কাছে দিচ্ছে, এই যে সুইচটা করছে, একটা করে প্রসেস নেয় একটা করে প্রসেস দিচ্ছে,
এই টাইমটা হচ্ছে মিলি সেকেন্ড, অনেক বেশি ফাস্ট, ঠিক আছে, যেটা আসলে আমাদের চোখে পড়ার মতো না। মিলি সেকেন্ড, আমরা সেকেন্ডই আমাদের চোখে পড়ে না, সেই জায়গাটা মিলি সেকেন্ড। তো এত কম সময়ে ফ্রিকুয়েন্টলি কাজগুলো হয় যেগুলো আমাদের চোখে আসলে ধরা পড়ে না ওইভাবে। আচ্ছা, লং টার্ম শিডিউলার ক্ষেত্রে যদি বলি, লং টার্ম শিডিউলার একটু মানে টাইম বেশি লাগায়, যেটা সেকেন্ড মিনিট লাগায় যে একটা রেডি কিউ তৈরি করতে, কারণ প্রসেসটা সে দেখছে, সেটাকে আনতেছে, প্রসেসের ব্রাস্টে অনেক কিছু অ্যানালাইসিস করে সে রেডি কিউতে এটা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা একটু স্লো শর্ট টাইমের থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রসেসকে দুই ভাবে ডেসক্রাইব করা যায়, ঠিক আছে, একটা হচ্ছে আইও বাউন্ড প্রসেস আর একটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। সোজা কথা হচ্ছে একজন হচ্ছে মায়ের বাদক আর একজন হচ্ছে বাবার বাদক, ঠিক আছে। এই কথাটা বলতে কি বোঝায়, যে মায়ের বাদক যারা তারা কি করে সবসময় মা 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 মা, যাই বলুক না কেন, ভুল বলুক আর রাইট বলুক, সবকিছুতে তারা মায়ের সাপোর্টার। আরেক পক্ষ তাকে বাবার সাপোর্টার, ঠিক আছে, ফ্যামিলির মধ্যে যে বাবা রাইট বলুক রং বলুক যাই করুক বাবার সাপোর্টার। তো এই ক্ষেত্রে প্রসেসও এমন। একটা হচ্ছে আইও বাউন্ড প্রসেস, মানে কি সে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে আইও কাজগুলোতে, ঠিক আছে, আইও রিলেটেড কাজগুলোতে সে বেশি টাইম স্পেন্ড করে সেই প্রসেসগুলা। তো সেই প্রসেসগুলোকে বলা হয় আইও বাউন্ড প্রসেস। তারা কি করে, মানে কম্পিউটেশনাল যে কাজগুলো থাকে সেই কাজগুলোতে কম টাইম স্পেন্ড করে। আর সিপিইউ বাউন্ড যেটা আছে তারা কি করে, কম্পিউটেশনাল কাজগুলোতে বেশি টাইম স্পেন্ড করে, তারপর ভেরি ফিউ লং সিপিইউ ব্রাস্টে, ঠিক আছে, তারা অন্যান্য কাজে নরমালি কম টাইম স্পেন্ড করে। তো মোট কথা হচ্ছে আইও বাউন্ডের ক্ষেত্রে আইওতে তারা টাইম স্পেন্ড করে বেশি, সিপিইউ বাউন্ডের ক্ষেত্রে সিপিইউ মানে কম্পিউটেশনাল কাজগুলোতে তারা টাইম প্রদান করে বেশি, ঠিক আছে। তো এই ধরনের আপনার ভাবে আমরা প্রসেসকে ডেসক্রাইব করতে পারি। আচ্ছা, এখন আসি মিড টার্ম শিডিউলার। তো এখানে বলছে কি, ক্যান বি অ্যাডেড ইফ ডিগ্রি অফ মাল্টিপল প্রোগ্রামস নিড টু ডিক্রিজ। আচ্ছা, ডিগ্রি অফ মাল্টিপল প্রোগ্রামস মানে যে একটা প্রোগ্রামের ক্ষেত্রে যে কটা প্রসেস আসলে নেওয়া সম্ভব, যে কটা প্রসেস একসাথে কাজ করা সম্ভব, সেখান থেকে কি করতে পারে, মিড টার্ম শিডিউলার ডিক্রিজ করে দিতে পারে। কিভাবে ডিক্রিজ করে, সে করতে পারে কি, যে আপনার কোনো একটা দুইটা প্রসেসের মধ্যে সোয়াপ করে দিতে পারে। ধরুন একটা বড় ব্রাশ টাইমের প্রসেসের সাথে একটা ছোট ব্রাশ টাইমের প্রসেসকে সোয়াপ করে দিল, অথবা বেশি হয়ে গেলে সেটা মেমোরিতে আবার মানে ব্যাক করলো। তো এইভাবে সে কি করে, মিড টার্ম শিডিউলারটা নরমালি কাজ করে, তো যাতে আমাদের সিপিইউর কাজটা মোর ইফেক্টিভ ওয়েতে কাজ করতে পারে। আচ্ছা, এখন বলি কনটেক্সট সুইচিং। আমরা এর আগে এই স্লাইডের শুরুতে কিছু পার্ট দেখেছিলাম, পার্টটায় আমি আবার যাই। এই যে এখানে আমরা কি দেখেছিলাম, যে যখন দুইটা প্রসেস একসাথে কাজ করতেছে, দুইটা প্রসেস বলতে এখানে একাধিক প্রসেস হতে পারে। তো পি নট আর পি ওয়ান, পি নট যখন কাজ করতেছিল, এক্সিকিউট করতেছিল, ঠিক আছে, হঠাৎ তার ইন্টারাপ্ট আসার পর সে কি করলো, এই যে সে যতটুকু কাজ করলো এই টোটাল ইনফরমেশনটা কোথায় সেভ করতেছে, সেভ স্টেট ইনটু পিসিবি নট। মানে পিসিবি কি ছিল, প্রসেস কন্ট্রোল ব্লক। এই প্রসেস কন্ট্রোল ব্লকে সে তার টোটাল ইনফরমেশনটা, এখানে যেহেতু পি নট এই জন্য বি নট লিখছে, টোটাল ইনফরমেশনটা এখানে সেভ করে রাখলো, ঠিক আছে। এট দ্য মেন টাইম কি করলো, যেহেতু সে তার একটা ইন্টারাপ্ট হয়েছে, তো সে তো এখন কাজ করতে পারবে না যতক্ষণ ইন্টারাপ্ট হ্যান্ডেল না করবে। তো সিপিইউ তো আইডল থাকবে না, সিপিইউ কি করলো, সুইচ করে পি ওয়ান প্রসেসের কাজ শুরু করলো। এখন পি ওয়ান প্রসেসের কাজ কখন থেকে শুরু করবে, যতটুকু স্টেট তার সেভ করা ছিল সেটাকে আবার রিলোড করবে। এই দেখেন, রিলোড স্টেট ফ্রম পিসিবি ওয়ান, এই যে পি ওয়ান তাই বি ওয়ান। তো রিলোড করলো সেই স্টেটটুকু যতটুকু তার অলরেডি কাজ হয়ে গেছিল, ঠিক আছে, সেই ইনফরমেশনটা আবার রিলোড করলো, রিলোড করে সে আবার কাজ করা শুরু করলো সেটাকে। তখন আবার যখন পি ওয়ানে ইন্টারাপ্ট হলো, তখন সে আবার কি করলো, এই স্টেটের ইনফরমেশন গুলা সেভ করে রাখলো। তো দেখেন এই যে কি করলো, সিপিইউ একবার তার স্টেট গুলা সেভ করে রাখলো, মানে সেভ করে তারপর কি সে কি করলো, সুইচ করলো আরেকটা প্রসেসের কাজের জন্য। আবার সে কি করলো, এইটার হয়তো ইন্টারাপ্ট আসলো, সে আবার এই স্টেটের যে ইনফরমেশন গুলা, যে যতটুকু আবার কাজ হয়েছে সেই ইনফরমেশন গুলা সেভ করে রাখলো, এবং আবার ওই যে পিসিবি নটটাকে রিলোড করলো, তার রিলোড হ্যান্ডেল হয়ে গেছে, সে আবার এটা রিলোড করে কাজ শুরু করলো। এই যে কাজটা করতেছে, যে একবার কি করতেছে, ইন্টারাপ্ট আসার কারণে স্টেটটা সেভ করতেছে, আবার সেটাকে রিলোড করতেছে, ঠিক আছে। তো এভাবে কি করতেছে, সিপিইউ একটা থেকে আরেকটা প্রসেসে সুইচ করতেছে, এটাকে বলা হচ্ছে কনটেক্সট সুইচিং, সোজা কথায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার কনটেক্সট সুইচিং। আর এই যে
কনটেক্সট অফ এ প্রসেস রিপ্রেজেন্টেড পিসিবি। ঠিক আছে, এই যে আমাদের সুইচটা হচ্ছে এটা আমরা পিসিবি ব্লকের মাধ্যমেই আমরা আসলে এটার ধারণাটা পাচ্ছি। যদি আপনাদের কনটেক্সট সুইচিং এর কথাটা আসে, এই চিত্র যদি মার্কস বেশি থাকে তাহলে এই চিত্রটা দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, তাহলে আপনার নিজেরও এক্সপ্লেনেশন করতে সুবিধা হবে। তো এভাবে কি করে সিপিইউ কি করে সুইচ করে এবং সেভ দ্য স্টেট অফ দ্য ওল্ড প্রসেস আর রিলোড করে কি নিউ প্রসেসটাকে। তো এভাবেই নরমালি আপনার কনটেক্সট সুইচিংটা কাজ করে। আচ্ছা, the more complex the OS and the PCB longer context switching, যদি OS এর আপনার মানে প্রোগ্রামটা যেটা আছে সেটা OS-টা খুবই বেশি কমপ্লেক্স হয়, তো সেক্ষেত্রে এই যে কনটেক্সট সুইচটা করতেছে সেই ক্ষেত্রে এটার জন্য টাইমটা বেশি লাগবে। ঠিক আছে, টোটালি ডিপেন্ড করে কমপ্লেক্সিটির উপর, যে কমপ্লেক্সিটি যত কম হবে সুইচিংটা তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আচ্ছা, টাইম ডিপেন্ডেন্ট অন হার্ডওয়্যার সাপোর্ট, এছাড়াও হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আপনার র্যাম রোমের উপর ডিপেন্ড করে, মেমোরির উপর ডিপেন্ড করে যে আসলে এটা কতটুকু র্যাম সাপোর্টেড, কতটুকু মেমোরি সাপোর্টেড, এটার উপরও কিছু ডিপেন্ড করে কনটেক্সট সুইচিং এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে টাইম বেশি কম লাগে। আচ্ছা, এবার যদি বলি অপারেশনস অফ প্রসেস, প্রসেসের কিছু অপারেশনস আছে, যেমন কি করে প্রসেস ক্রিয়েট করে, তারপর টার্মিনেট হয়, এছাড়া আরো অনেক ডিটেলস আছে। ঠিক আছে, তো যখন কোন একটা প্রসেস আরেকটা প্রসেসকে ক্রিয়েট করছে, ঠিক আছে, তখন প্রথম প্রসেস তাকে বলা হয় প্যারেন্ট প্রসেস, আর যে প্রসেসটা ক্রিয়েট করা হলো ওই প্রসেস থেকে সেটাকে বলা হচ্ছে চিলড্রেন প্রসেস। ঠিক আছে, নরমালি প্যারেন্ট চিলড্রেন যেরকম চিন্তা ভাবনা প্রসেসের ক্ষেত্রেও সেরকম, যে প্রসেসটা আরেকটা প্রসেসকে ক্রিয়েট করবে তাকে বলা হচ্ছে চিলড্রেন প্রসেস। তো এই ক্ষেত্রে কি হয় যে এরকম চাইল্ড প্রসেস করতে করতে ধরেন একটা প্যারেন্ট একটা চাইল্ডকে ক্রিয়েট করলো, ওই চাইল্ড প্রসেস আরো চাইল্ডকে ক্রিয়েট করলো, মানে এভাবে করে একটা ট্রি এর মতো গঠন করে। ঠিক আছে, যেমন এটা প্যারেন্ট প্রসেস, সে এই যে তিনটা চিলড্রেন প্রসেস তার, তারপরে আবার নেক্সট একটা প্যারেন্ট প্রসেস, তার এই যে দুইটা চিলড্রেন প্রসেস। তো এইভাবে কি করে প্যারেন্ট প্রসেস থেকে চিলড্রেন প্রসেস তৈরি হয়, চিলড্রেন প্রসেস থেকে প্যারেন্ট প্রসেস তৈরি হয়। তো এই প্রত্যেকটা প্রসেস কি করতেছে, একটা নাম্বার ইউজ করতেছে, দেখেন পিআইডি নাম্বার লেখা আছে। ঠিক আছে, এখানে এটাকে বলা হয় প্রসেস আইডেন্টিফায়ার, পিআইডি। ঠিক আছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে কোনটা কোন প্রসেস কার মাধ্যমে কে তৈরি হয়েছে, এই টোটাল আইডেন্টিফিকেশনটা বোঝা যায় যে কোনটা চাইল্ড প্রসেস, কোনটা কখন তৈরি হয়েছে। টোটাল ইনফরমেশনের জন্য আমার একটা আইডি ইউজ করা হয়, সবাই আমরা নরমালি একটা আইডি ইউজ করি কোনো না কোনো ভাবে, সেটা এনআইডি হোক বা আমাদের ভার্সিটির ক্ষেত্রে আইডি কার্ড হোক। এই আইডি দিয়ে কিন্তু আপনাকেও বোঝা যাচ্ছে যে আপনি আসলে কত সালে ভর্তি হয়েছেন, আপনি কত সালে আসলে আপনার যে সেমিস্টার কত, এই টোটালটাই কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করেই নরমালি আপনার পিআইডি মেনটেন করে একটা চাইল্ড আর একটা প্যারেন্ট প্রসেসের মধ্যে মানে আইডেন্টিফাই করা যায় যে আসলে কে কখন ক্রিয়েট হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনার চাইল্ড আর প্যারেন্ট প্রসেসের মধ্যে যদি তাদের মধ্যে শেয়ারিং অপশন থাকে, তখন প্যারেন্ট আর চাইল্ড কি করতে পারবে, তাদের দুজনের মধ্যে যে রিসোর্স আছে সবকিছুই শেয়ার করতে পারবে। প্যারেন্ট চাইল্ডের রিসোর্স শেয়ার করতে পারবে, আপনার চাইল্ড প্যারেন্টস এর রিসোর্স শেয়ার করতে পারবে। আবার আরেকটা কি হতে পারে, চাইল্ড কি করতে পারবে, প্যারেন্টের কিছু লিমিটেড প্রসেস মানে রিসোর্স ইউজ করতে পারবে, সবকিছু না, যদি প্যারেন্ট অ্যালাউ করে তাহলে। ঠিক আছে, একটা কথা আছে না যে প্রাইভেট পাবলিক বলে, তো যেই পাবলিক ডাটাটা আছে সেটাই একমাত্র চাইল্ড ইউজ করতে পারবে, প্রাইভেট ডাটাটা ইউজ করতে পারবে না, রেস্ট্রিক্টেড ওটা চাইল্ডের জন্য। আফটার দ্যাট আরেকটা কি করতে পারে যে প্যারেন্টের কোনো রিসোর্স চাইল্ড ইউজ করবে না, চাইল্ডের কোনো রিসোর্স প্যারেন্ট ইউজ করবে না, যে যার মতো স্বাধীনভাবে প্রসেস এক্সিকিউট করবে, এই ধরনেরও কেস হয়। আচ্ছা, এক্সিকিউশনের ক্ষেত্রে কি হয়, প্যারেন্ট আর চাইল্ড কো কারেন্টলি এক্সিকিউট হতে পারে। ধরেন চাইল্ডের একটা প্রসেস ক্রিয়েট মানে চাইল্ডের আন্ডারে হয়তো তিনটা প্রসেস আছে, আপনার প্যারেন্টের আন্ডারেও তিনটা চাইল্ড আছে, তো এই ক্ষেত্রে একটা চাইল্ড যখন এক্সিকিউট হলো প্যারেন্টও কিছুটা এক্সিকিউট হলো, আবার আরেকটা চাইল্ড যখন এক্সিকিউট হলো প্যারেন্টও কিছুটা এক্সিকিউট হলো। তো এইভাবে কো কারেন্টলি একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়েও কাজ করতে পারে, অথবা প্যারেন্ট কি করতে পারবে, তার আন্ডারে যদি ৩-৪টা ধরেন চাইল্ড প্রসেস থাকলো, ঠিক আছে, সাপোজ এটার কথা যদি চিন্তা করি আমরা, এখানে ধরেন এই যে এখানে যে চাইল্ড প্রসেস গুলো আছে, এই চাইল্ড প্রসেস গুলো যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত প্যারেন্ট যে প্রসেসটা আছে সে তার কাজ করবে না। ঠিক আছে, তো যখন চাইল্ড প্রসেস গুলো কাজ করে টার্মিনেট হবে ততক্ষণ পর্যন্ত প্যারেন্ট
প্রসেসটা কি করবে, ওয়েট করবে। এরপর যখন টার্মিনেট হয়ে যাবে তখন সে তার কাজটা শুরু করবে। তো নরমালি আপনার প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে এই ধরনের এক্সিকিউশনের অপশনস হয়। তারা ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করে আবার ডিপেন্ডেন্টলিও কাজ করে। ওয়েল, তো এটা যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিই, যে অনেক প্যারেন্টস অনেক সময় কি করে তার নিজের মতো কাজ করে যায়, আবার অনেক সময় কি করে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, সেটা এক্সিকিউট করে, সেটা এক্সিট হওয়ার পর তারপর সে কাজ করে। ঠিক আছে, এইভাবে তারা কাজ করে। দুই মাধ্যমে এখানে কাজ করাটা দেখানো হয়েছে, দুইটা অপশন একসাথে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ওয়ার্কিং এর সেপারেশন প্রসেস দেওয়া আছে সি প্রোগ্রামিং এ। ওয়েল, এখন যে কিছু মানে লাইন বলবো, এই লাইনগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? প্রসেস এক্সিকিউটস লাস্ট স্টেটমেন্ট এন্ড আস্কস দ্য অপারেটিং সিস্টেম টু ডিলিট ইট। ঠিক আছে, যখন প্রসেস তার লাস্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করবে এবং অপারেটিং সিস্টেমকে বলবে যে এটা ডিলিট করে দিতে, তখন যে কমান্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে এক্সিট। ঠিক আছে, এই লাইনটা মনে রাখবো সবাই, যে ইন কেস যদি আপনাদের কুইজের জন্য হোক বা এসের জন্য হোক, মিডের জন্য হোক, তো এই কথাগুলো মনে রাখবেন, এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। আবার দেখেন, প্যারেন্টস মে টার্মিনেট এক্সিকিউশন অফ চাইল্ড প্রসেসেস। আচ্ছা, যখন কোনো প্যারেন্টস প্রসেস চিন্তা করে যে তার চাইল্ড প্রসেস, যে তার আন্ডারে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোকে অফ করে দিবে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাবর্ট। অ্যাবর্ট কমান্ড দিয়ে সেই কাজটা করা হয়। আচ্ছা, যদি আপনার অল চিলড্রেন টার্মিনেটেড, ঠিক আছে, সব যে কটা চিলড্রেন ছিল, আপনার চিলড্রেন প্রসেস ছিল সবগুলো টার্মিনেট হয়ে গেছে, মানে কি প্রসেস কমপ্লিট করে ফেলছে, তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ক্যাসকেডিং টার্মিনেশন। যখন সবগুলো চিলড্রেন প্রসেস টার্মিনেট হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে ক্যাসকেডিং টার্মিনেশন। ওকে, এরপর হচ্ছে ইফ নো প্যারেন্টস ওয়েটিং দেন টার্মিনেট প্রসেস ইজ আ জম্বি। আচ্ছা, ধরেন কোনো চাইল্ড প্রসেসের এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য কোনো প্যারেন্টস প্রসেস ওয়েট করতেছে না, সে তার মতো কাজ করতেছে, চাইল্ড প্রসেস তার মতো কাজ করতেছে, এই ক্ষেত্রে এই স্টেটটাকে বলা হচ্ছে জুম্বি। ঠিক আছে, কারণ কোনো প্যারেন্টস চাইল্ড প্রসেসের জন্য আসলে ওয়েট করতেছে না টার্মিনেট হওয়ার জন্য, সে তার মতো স্বাধীনভাবে কাজ করতেছে, চিলড্রেন তার মতো স্বাধীনভাবে কাজ করতেছে, তো এই ক্ষেত্রে এইটাকে বলা হয় জুম্বি। আচ্ছা, ইফ প্যারেন্ট টার্মিনেটেড প্রসেস আর অরফানস, ধরেন একটা মেট্রিটা দেখাই বলি, এখানের মধ্যে এই রুট যে প্যারেন্টটা আছে, এই প্যারেন্টটা ধরেন টার্মিনেট হয়ে গেল, প্রসেস কমপ্লিট করে ফেলছে, তো এই যে বাকি যে প্রসেসগুলো থাকবে এগুলোকে বলা হবে অরফান। এগুলোর নাম হবে অরফান, মানে সোজা কথা অনাথ, তাদের কোনো মানে প্যারেন্ট নাই, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে অরফান। তো এই যে লাইনগুলো এগুলো একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, ওটা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, এখন যদি আমরা ইন্টার প্রসেস কমিউনিকেশনের কথা বলি, যেমন দুইটা প্রসেস যখন কাজ করতেছে তখন তারা কি করতে পারতেছে, একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে পারতেছে, কোঅপারেটিং হয়ে, আবার কি করতেছে, ইন্ডিপেন্ডেন্ট হয়েও কাজ করতেছে। ঠিক আছে, তো দুই ভাবে কিন্তু প্রসেস কাজ করতে পারে। কোনো প্রসেস আছে যে একসাথে দুইটা আপনি রান করতেছেন, কিন্তু যে যার যার মতো কাজ করতেছে, ঠিক আছে, তার কারোর সাথে কারো কোনো লিংক নাই বা জোড়া নাই, কিছু নাই, একটা প্রসেস তার মতো কাজ করতেছে, আরেকটা প্রসেস তার মতো কাজ করতেছে। আচ্ছা, অন দা আদার হ্যান্ড যদি আমি চিন্তা করি, আবার কিছু কিছু প্রসেস আছে তারা একজন আরেকজনের সাথে কোকারেন্টলি ইউজ মানে প্রসেসটা কন্টিনিউ করে, সেই ক্ষেত্রে কি করে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করে, তারপর তাদের স্পিড আপও হয়, কতগুলো সুবিধাও আছে, আমার তাদের স্পিড আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কনভিনিয়েন্ট হচ্ছে মোটামুটি। অপরদিকে তারা কি করতেছে, একই মেমোরি শেয়ার করতেছে, তো এর ফলে কি হচ্ছে, আমার এক্সট্রা মেমোরির প্রেসার লাগছে না, তারা মেসেজ পাসিং এর মাধ্যমে একজন আরেকজনের সাথে কি করতেছে, কমিউনিকেট করতেছে। তো এভাবে তারা কি করতে পারে, একজন আরেকজনের সাথে, আচ্ছা এই স্লাইডটা দুইবার আছে, একজন আরেকজনের সাথে কোকারেন্টলি কাজ করতে পারতেছে। তো যখন তারা মেমোরি শেয়ার করে, ঠিক আছে, যেমন মেমোরি শেয়ার করতেছে, তখন প্রসেস এও যে মেমোরিটা শেয়ার করতেছে, প্রসেস বি ওটা সেম মেমোরি শেয়ার করতেছে, এই ক্ষেত্রে তারা কি করতেছে, দুইজনেই একই মেমোরি শেয়ার করে কাজ করতেছে। তো দেখেন, এই ক্ষেত্রে কিন্তু আমার এক্সট্রা মেমোরি দরকার পড়তেছে না, আর আমার কাজের স্পিডও হচ্ছে, কারণ আগে প্রসেস এ করতো তারপর বি করতো, এখন দুইটা একসাথে করতেছে, তো আমার কি হচ্ছে, কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, স্পিড আপ হচ্ছে।
আচ্ছা, এখানে দেখেন মেসেজ শেয়ারিং এর কথা বলছে, যে মেসেজ কিউ ইউজ করতেছে, এ আর বি দুজনে একই মেসেজ শেয়ার করে কাজ করতেছে। তো কমিউনিকেশনের ফলে একটা সুবিধা হচ্ছে যে আপনার কাজটা খুব দ্রুত হচ্ছে, আমার এক্সট্রা কোনো মেমোরি লাগছে না, টাইম কম লাগছে, এই ধরনের সুবিধাগুলো আমি পাচ্ছি। কিন্তু এখানে সমস্যাও আছে, যেমন ধরেন কোনো একটা প্রোগ্রামের প্রসেসে যদি প্রবলেম বা এরর হয়, তাহলে আরেকটা প্রসেসে সেটার ইফেক্টটা পড়বে। একটা প্রসেস যদি অফ হয়ে যায়, আরেকটা প্রসেসও কি করতেছে, অফ হয়ে যাচ্ছে, টার্মিনেটেড হয়ে যাচ্ছে অটোমেটিক, তার প্রবলেম না থাকা সত্ত্বেও, কারণ তারা কো কারেন্টলি একজন একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতেছে। তো এই ধরনের কিছু অসুবিধাও আপনার ফেস করতে হয় যখন আপনার ইন্টার প্রসেস কমিউনিকেশন গুলা হয়। আচ্ছা, এখানে দুইটা মডেলই দেওয়া আছে, দুইটা মডেল একটু দেখবেন। ওয়েল, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, এন্ড অফ চ্যাপ্টার 3। আচ্ছা, চ্যাপ্টার 3 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের মিডের সিলেবাসটা আমি একটু বলি। মিডের সিলেবাসটা হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 থেকে থিওরি, চ্যাপ্টার 6 থেকে অ্যালগরিদম মিডে। আর কুইজের জন্য হচ্ছে চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 6 থেকে হচ্ছে অ্যালগরিদম 10 মার্কসের, চ্যাপ্টার 3 থেকে হচ্ছে থিওরি 5 মার্কসের। এবার কোনো অবজেক্টিভ হবে না, জাস্ট থিওরি। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ম্যাম থিওরি গুলো বলেন। কি বলছে?